দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমী মোর। আমার সঙ্গে আজ যিনি আছেন দর্শক, অনেক গল্প করব তার সঙ্গে। আমার অনেক জানার আগ্রহ রয়েছে তার বিষয়ে, এবং শুধু আমি না, আমরা যারা তাকে আসলে টেলিভিশন পর্দায় সবসময় দেখে অভ্যস্ত, আমার অনেক সময় জানতে ইচ্ছে করে যে তিনি রাজনৈতিক নেতা না হয়ে বা এরকমভাবে আসলে তিনি যেভাবে ব্যস্ত থাকেন এই সময়টার মধ্য দিয়ে বাবার পথ অনুসরণ করে, তিনি তো নায়কও হতে পারতেন, কারণ তিনি এত গুড লুকিং একজন মানুষ। এবং আপনারা জানেন যে এই শোটা হচ্ছে জীবনের গল্পের শো। এখানে আসলে আমরা খুব ভারী কি রাজনৈতিক আলোচনায় যাই না, বাট আমরা সেই ব্যক্তি মানুষটাকে জানার চেষ্টা করি এবং ব্যক্তি মানুষটাকে নিয়ে গল্প করার চেষ্টা করি। সো সেই মানুষটি আমাদের দেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন মিডিয়া ব্যক্তিত্ব, এবং আমরা জানি যে ফেসবুকে যদি একটু আমরা যারা চোখ রাখি আমরা জানবো কল রাশিক নামে একটা পডকাস্টের উপস্থাপনা তিনি করে থাকেন, এবং অসংখ্য টেলিভিশন চ্যানেলে দর্শক রাজনৈতিক যত টক শো আছে সেখানে তার সরব উপস্থিতি আমরা সবসময় পাই। এবং যেহেতু নিজের পডকাস্ট তিনি চালান, এই জন্য তার সামনে বসে উপস্থাপক হিসেবে আমার কথা বলাটা খানিকটা দুরূহ। তারপর আমি চেষ্টা করব আমার মতো করে এই শোটি সঞ্চালনা করার জন্য। আমার সঙ্গে রয়েছেন রাশিক রহমান। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? খুবই ভালো, খুবই গুড লুকিং লাগছে। আমার প্রথম প্রশ্নই হচ্ছে এটা যে আপনি মানে নায়ক তো হতে পারতেন রাজনৈতিক নেতা না হয়ে, মানে পরিবারের সবাইকে কি রাজনীতি করতে হবে? বাবা 5 বারের এমপি, মন্ত্রী, আপনিও তো নায়িকা হতে পারতেন। আমি তো উপস্থাপনা করছি, আমি কিন্তু অভিনয় করেছি। প্রথম কথা হচ্ছে যে আমার বাবা রাজনৈতিক নেতা, কিন্তু তার রাজনীতিতে আসার ব্যাপারটা একটু ব্যতিক্রম। ওটাই বোধহয় আমাকে অনুপ্রাণিত করেছে। উনি তো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, এবং সবসময় আমরা পারিবারিকভাবে আমাদের একটা দিক রাজনৈতিকভাবে খুবই স্ট্রং এবং উজ্জীবিত ছিল, সোচ্চার ছিল। তো আমার বাবা যখন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান করেন, তখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে আসলে খুব বেশি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কেউই যোগদান করেন নাই। উনি বলতে গেলে ফার্স্ট সিএসপি অ্যামাং দ্য সিএসপি অফিসার্স, যিনি চাকরি ছেড়ে দিয়ে আওয়ামী লীগে সক্রিয়ভাবে যোগদান করেন। উনি তো আর জানতেন না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সুতরাং এই রাজনীতির সাথে সংযুক্তির জায়গাটা সম্পূর্ণভাবে আদর্শিক, এবং বাংলাদেশ নামক এই দেশের যে গল্পটা, সেই গল্পের সাথে আমি মনে করি আমাদের একটা নিবিড় সম্পর্ক আছে। এই গল্পটার একেবারেই অনস্বীকার্য, অপরিহার্য এবং যৌক্তিক বাস্তব নামটাই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একদম এই নামটা ছাড়া বাংলাদেশ চিন্তা করা দুষ্কর। এবং আপনার পডকাস্ট বলুন, আমার পডকাস্ট বলুন, অথবা আপনার এই টিভি চ্যানেলের যিনি মালিক তার সাফল্য বলুন, বা আমাদের যে কারো সাফল্য বলুন, কোনো কিছুই আসলে সম্ভব হতো না, সবই আধুরা থেকে যেত যদি বঙ্গবন্ধু এবং এই বাংলাদেশ এই দুটো আমাদের জীবনে কোনো না কোনোভাবে না আসতো। সুতরাং সেই জায়গা থেকে আমি তো মনে করি নায়ক না হয়ে বাংলাদেশের চর্চা করা অনেক বড় কাজ। যিনি আমার থেকে ভালো করবেন তিনি নায়ক হচ্ছেন, তিনি নায়কের কাজ করবেন, কিন্তু বাংলাদেশের চর্চাটা আমার মনে হয় আমি ভালোই করছি, উইদাউট কম্প্রোমাইজিং উইথ মাই আইডিওলজি। আমি আমার আদর্শের সাথে কোনো প্রতারণা না করে আমার মনে তো শান্তি আছে। পডকাস্টের প্রসঙ্গে যাই, রাশিক রহমানের যে পডকাস্ট, সেখানে আসলে একজন বীর মুক্তিযোদ্ধাও আসেন, আবার ওয়ারফেজের একজন ভোকালিস্টও আসেন, মানে বিভিন্ন শ্রেণীর মানুষেরা। বাট তারপরেও কোন ক্যাটাগরিতে তিনি আসলে তার অতিথি নির্বাচন করে থাকেন? আমার পডকাস্টের অতিথি হওয়ার একটাই শর্ত। কি সেটা? আপনি ভণ্ড হতে পারবেন না। ওকে, আপনি যদি ভণ্ড না হন আপনি দাওয়াত পাবেন। আপনি এটা কিভাবে মাপেন যে সে আসলে ভণ্ড না? আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখি তাদেরকে একটা লম্বা সময়, তারপরে একটা লম্বা সময় কিরকম, যেমন ধরেন, আচ্ছা আমরা এভাবে আসি। হ্যাঁ, আমার পডকাস্টের প্রথম অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার, লেখক, আমি তারে বলি সত্যভাষী নাট্যজন, ওকে, মামুনুর রশিদ স্যার। আমার বিশেষণটা হচ্ছে সত্যভাষী নাট্যজন, মামুনুর রশিদ। সাথে আরেকজন সত্যভাষী নাট্যজন ছিল, তার নাম হচ্ছে আজাদ আবুল কালাম, তাকে অনেকে পাবেল ভাই বলে। আমরা যারা প্রাচ্য নাট্যের আমরা পাবেল ভাই ডাকি। এখন প্রশ্ন হচ্ছে তিনি যে ভণ্ড না, এই বিচার আমি কিভাবে পৌঁছালাম, তাই না? তা আমি তো শৈশব থেকে তাদের নাট্যকর্ম দেখছি, এবং তারা কোনো কিছুর সাথে আপোষ করেন না, এটা প্রমাণিত। করেন না, কিন্তু আমাকে তো কনভিন্স হতে হবে। তো আমি এই ঈদ উল ফিতরের পরের দিন, অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিন, আমার মেয়ে, ওর বয়স 13, আমি তাকে নিয়ে শিল্পকলায় যাই। ওকে,
নাটক দেখতে? সেখানে না, আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাই। আচ্ছা, আর সেই বন্ধুর নাম হচ্ছে সাজু খাদেম, বা সে আরেকজন অসাধারণ মানুষ। এবং তার সাথে তার আরেক বন্ধু, তিনিও আমার খুব ঘনিষ্ঠ এখন, নাসিম ভাই, উনি অভিনয় করেন। আর আমাদের শিল্পী সমিতির সাধারণ সভাপতি। জি জি। তো ওনারা সকলে ওনাদের পরিবারকে নিয়ে এসেছেন, তো আমি আমার মেয়েকে নিয়ে। তো হঠাৎ করে বললো যে একটা নাটক হচ্ছে, নাটকের নাম কোম্পানি, দেখবা নাকি? তা আমার মেয়ে, শি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে বললো হ্যাঁ আমি দেখবো। আচ্ছা। তো আমি তখন আমার মেয়েকে নিয়ে, তাদের সকলকে নিয়ে নাটকটা দেখতে ঢুকলাম। ঢুকার সময় জানতে পারলাম যে এই নাটকের নির্দেশনা, এই নাটকের পরিচালক আজাদ কালাম, এটা হচ্ছে মামুনুর রশিদ স্যার। ওকে। তো কোম্পানির আইডিয়াটা হচ্ছে রবার্ট ক্লাইভ, কিভাবে রবার্ট ক্লাইভ হলো, লর্ড ক্লাইভ হলো, আর নবাব সিরাজউদ্দৌলা আলীবর্দী খাঁ, তারা তো আসলে বাঙালি ছিলেন না, বিদেশি ছিলেন, তারা কি প্রকার প্রকৃতির লুণ্ঠন করতেন বাঙালির মধ্য থেকে, এবং তার ফলশ্রুতিতে কিভাবে মির্জাফরের পরে ইংরেজরা আসলো, আর ইংরেজরা কি ধরনের লুণ্ঠন করতো, তারা লুটে সম্পদ বাইরে নিয়ে যেত, আর নবাবী যারা ছিল তারাও লুণ্ঠন করতো, কিন্তু তাদের লুণ্ঠনটা দেশেই থাকতো। সবশেষে তিনি দেখালেন যে যখন আমরা স্বাধীন হয়ে গেলাম, যখন আমরা নিজেরা নিজেদেরকে শাসন করি, তখন আমরা আমাদের লুণ্ঠনের সম্পদ নিজের দেশে রাখি না, আমরা ইংরেজদের থেকেও বেশি বাইরে পাঠিয়ে দিই। আমার তখন মনে হলো যে আই নিড টু টক উইথ হিম, ওনার সাথে কথা বলার মধ্য দিয়ে ওনাকে জানাতে হবে যে আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। এবং তখন আমি ওনাকে ব্যাকস্টেজে গিয়ে আমার পডকাস্টের প্রথম পর্বে দাওয়াত দিলাম। আচ্ছা। এবং ঘটনা চক্রে আমার আজাদ কালাম সাহেবের সাথে কথা হলো, এবং আমি দেখলাম যে আমাদের চিন্তার যে ঢেউ বা তরঙ্গ, সেই জায়গায় একটা খুব সংহতির জায়গা আছে। তখন ওনাকেও আমি একই সাথে রাখলাম, এবং 1 ঘন্টার ওই পডকাস্ট মনে করেন জাদুর মতো, এক চোখের নিমেষে শেষ হয়ে গেল। ওনার কথা, মানে ওনার যেই কথা বলার যে ধরন, এবং উনি এত জানেন, এবং ওনার সেই কথা তো আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলা একাডেমি পুরস্কার উনি আসলে সেটা নেননি। আমি ওই ডিসকোর্সে না যাই। আমার জায়গাটা হচ্ছে খুব সহজ, আপনি যদি আমার প্রথম পর্বটা দেখেন, এমন সব তথ্য পাবেন যেটা কেউ উচ্চারণ করে না। আমাদের এই দেশের সবচেয়ে বড় চক্রান্তের নাম হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িকতা, ধর্মীয় বিভিন্ন ধরনের কুসংস্কার, এই যে বীজগুলো বপন করা হয়েছিল, এর যদি যুদ্ধ করে বেরিয়ে আসতে হয় তাহলে ইতিহাসের সত্যটা জানতে হবে। এবং কল রাশেকের মূল বক্তব্যটা হচ্ছে ট্রুথ বি টোল্ড, ট্রুথ বি সেলিব্রেটেড, সো কল রাশেক। তো যিনি ভণ্ড না, তিনি তো আমাকে সত্যটা দিতে পারবেন, রাইট? পলাশ নূর ওয়ারফেজের ভোকালিস্ট, তার থেকে নাম করা গায়ক কি বাংলাদেশে নাই? আছে, অনেক নাম করা গায়ক আছে, কিন্তু পলাশ নূর বেসুরা গান গায় না। পলাশ নূর গান শিখে, গানকে সম্মান করে গান গায়। আমার দেশের মানুষ লাইক আর কি কমেন্ট আর টিআরপির জন্যে গানের মতো এত পবিত্র প্রয়োজনীয় একটা ঘটনা বা ধারণা, তাকে তো ব্যবচ্ছেদ শুধু করে না, তাকে অনেক সময় শুধু ভ্রষ্টাচার না, তাকে অনেক সময় আমি বলি ধর্ষণের শিকার হতে হয়। কারণ আপনি যখন কোনো গান ভালো করে না গেতে পারা মানুষকে স্টার বানিয়ে দিচ্ছেন, আপনি তো এই 1000 বছর ধরে গড়ে ওঠা গানের যে ধারণা, সেটার প্রতি পাপ করছেন। অদ্ভুত ব্যাপার, বিদেশ থেকে বাংলা কমিউনিটি থেকে যে কলগুলো আসে এখন শিল্পী নির্বাচনের ক্ষেত্রে, এরকম ভাইরাল হওয়া আর্টিস্টগুলোকেই কিন্তু তারা চায়। আমি কয়েকদিন আগে আমার অফিসে একটা জিনিস দেখতে পেলাম, যে আমি নামটা বলবো না, নামটা বলে তার আরও প্রমোশন হয়ে যাবে। রাহাত ফাতে আলী খানের নামটাকে ব্যঙ্গ করে একটা নতুন ইউটিউব অ্যাকাউন্ট খোলা হয়েছে, এবং ওই ভদ্রলোক গান করেন, সে গানের গও নাই, কিচ্ছু নাই, নাথিং, বাট মিলিয়ন ভিউ হচ্ছে, এবং ওইটা মানুষ ফান হিসেবে দেখছেন। সো এটা আসলে আমাদের রুচির অবক্ষয় বলতে হবে। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, লাইক এত মানে কাঠখোট্টা আলোচনায় থাকতে চাই না। আপনার চুল নিয়ে প্রশ্ন আছে আমার, মানে আপনার চুল সাদা কেন? আপনি এটা কেন, আপনি কালার করতে পারতেন? এটা মানে হেরিডিটারি, ইট কামস ফ্রম মাই ফ্যামিলি। ওকে। এবং সিন্স ক্লাস 8 আমার চুল পাকা। আচ্ছা। So I have chosen not to dye it. আমি রং করার বিপক্ষ অবস্থান নিয়েছি এই কারণে যে, প্রথম কথা হলো যে খেয়াল রাখতে হবে কখন চুল রং করতে হবে। ওকে। তো অত সময় তো নাই, এটা এক। আর 2 নাম্বার হচ্ছে যে টাকাও খরচ করতে হবে, কারণ আজেবাজে রং তো দেওয়া যাবে না, তার চুল পড়ে যেতে পারে বা আরও অনেক ক্ষতি হতে পারে। সুতরাং
এই এত চিন্তা ভাবনা করে কোন রং লাগাবেন, কখন লাগাবেন, কিভাবে লাগাবেন। সো আই থট, মানে রাশিক রহমানের তো টাকা নিয়ে কোনো টেনশন নেই, সে টাকা খরচ কমানোর জন্য চুল রং করেন না। আমি তো টাকা বাঁচানোর জন্য বা মানে খুব কৃচ্ছতা বা কিপটামির জায়গা থেকে কথাটা বলি নাই। আমি বলতে চাচ্ছি যে টাকা খরচ করতে পারাও একটা শিল্প, অফকোর্স ইটস অ্যান অ্যাফেয়ার। তো বললাম যে আমাকে তাহলে তো রিসার্চ করতে হবে যে কোন রংটা আমার ত্বকের জন্য ভালো, ব্যাপারটা কি কোনটা এইটা? হ্যাঁ একদমই তাই। নাকি আমি শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আপনার চুল নিয়ে প্রশ্ন করেন। সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী যখনই দেখা হয়, উনি তো আমার মায়ের মতো, উনি কিন্তু ওনার রসবোধ অন্য লেভেলের, মানে শি ক্যান বি ভেরি টাফ ফর দ্য কান্ট্রি, শি ক্যান বি এ ভেরি স্ট্রং পারসন। তার থেকে বড় কথা, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তার ফ্যামিলির সবাইকে তিনি হারিয়েছেন, এরপরও যে স্বাভাবিকভাবে তিনি চলেন, এটা একটা আশ্চর্য ব্যাপার। কিন্তু ভেতরে কিন্তু উনি খুবই উইটি, হিউমারাস একজন মানুষ, খুব সেন্স অফ হিউমার সম্পন্ন। তো আমার বাবা তো দীর্ঘ 32 বছর ধরে ওনার কোষাধ্যক্ষ, তো উনি প্রায় দেখা হইলে আমাকে বলে যে কিরে তোর চুল কালো বা সাদা, তো তোর বাপের চুল কালো কেন? আমার আব্বার সামনেই বলে। এটার উত্তর ধরেন আমারটা তো আমি দিতে পারি, the rest I rest my case. So that's there. উনি অবশ্য জিজ্ঞেস করেছে সিনিয়র হওয়ার জন্য করি কিনা। এটা আমার মনে হয় যে আপনি কি সিনিয়র হওয়ার জন্য করেন কি? এইভাবে চুল পাকানো তো কঠিন। ওটা কঠিন। অনেকে মাঝে আমি দেখেছি যে সাদা পাকা একটা ডিফারেন্ট কালার করে, একটু ডিফারেন্ট লুক আসার জন্য। I am very happy the way Allah has মানে kept me. চুল পাকলেও খুশি, চুল কালো থাকলেও খুশি, কোনো অসুবিধা নেই। যা দিয়েছেন অনেক দিয়েছেন, আই এম হ্যাপি। ওকে, চুল পাকা আমাকে এই যে এত গুড লুকিং যেই সময়টাতে, কোথায় আমি তো টের পাচ্ছি না আমি বলছি আর কি, আমার সাথে দর্শকরা একমত হবে। সো যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়তেন তখন কি পরিমাণ প্রেমের প্রস্তাব পেতেন? অনেকে গল্প করতো, কথা বলতো। এখন গল্প করতো, কথা বলতো, মানে তখন কি প্রেম ছিল নাকি প্রেম অকারণে গল্প করতো? এটাকে কি প্রেম বলবেন? মানে ধরেন আমি যার সাথে পড়ি না সেও আমার সাথে কথা বলছে, এটা ওই আলাদা একটা ব্যাপার আছে, দ্যাটস ওয়াই হচ্ছে হয়তো অন্যরা আকৃষ্ট হতো না। এটা তো ছেলে মেয়ে সবাই কথা বলতো, হয়তো তাদের মনের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। চিঠি পেয়েছেন কতবার, মানে প্রেমের প্রস্তাব পেয়েছেন কতবার? ওই সময় তো চিঠির যুগ ছিল, বা টেলিফোন? প্রেমের প্রস্তাব পেয়েছি, চিঠি পাইনি। আর টেলিফোন এসেছে অনেক, অসংখ্য। যখন আপনি রেডিওতে শো করতেন, ওই শো শুনে তো অনেকে আপনি মোটিভেশন দিয়েছেন, রাইট? হ্যাঁ, আমার রেডিওর এফএম শোটা, ওটাও কল রাশেক ছিল নাম। তো ওখানে বিভিন্ন অভাবগ্রস্ত মানুষ, কেউ রোগাক্রান্ত, এক একজন এক সমস্যা নিয়ে কল করতো। তো আমাকে একদিন এক যুবক, সে খুলনা থেকে ফোন করলো। আচ্ছা, ফোন করে বললো যে আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আত্মহত্যা করব। তো আমার কণ্ঠ শুনে মনে হয় যে এত সিরিয়াস, তো আত্মহত্যা করে ফেলবে, আর আমি এফএম শোতে আছি। তাই মনে হয় ভাই কেন আত্মহত্যা করবেন? বলে আমি একজনকে খুব ভালোবাসি, সে আমাকে ছেড়ে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, তো আমার তো আর বেঁচে থেকে লাভ নাই। তাই আমি বললাম ভাই কতদিন প্রেম করতেন? তো বললো যে 8 বছর প্রেম করেছিলাম, কিন্তু সে আমাকে ফাঁকি দিয়েছে। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি আত্মহত্যা করেন, আগে একটু কথা বলি। তো বলে বলেন। তাই বললাম যে পৃথিবীতে জনসংখ্যা কত? তো বলতে পারেন। আমি বললাম যে 800 কোটি। বলে জি 800 কোটি। তাই বললাম 800 কোটির অর্ধেক পুরুষ? বলে জি জি। আমরা 800 কোটির বাকি অর্ধেক নারী? বলে জি। তাহলে কত? 400 কোটি। তাই বললাম যে ভাই, যেই লোক আপনার মূল্য বুঝে না, যে আপনাকে বাদ দিয়ে আরেকজনের বিয়ে করে, তার জন্যে আপনি প্রাণ দিবেন, যেখানে আরও 400 কোটি মহিলা বসে আছে, একটু গিয়ে খোঁজ খবর করলে, ভালো করে পড়ালেখা করলে, ভালো খেলাধুলা করলে, চুল নিয়ে কথা বলি, চুলটা ভালো করে আঁচড়ালে অনেক মেয়েই তো আপনার জন্য পাগল হবে, যারা আপনার মূল্য বুঝবে। সো ওয়াই উড ইউ ডু দ্যাট? বিশ্বাস করেন, সে আমাকে ফোনে বলতেছে আমি আত্মহত্যা করবো না। আপনি ঠিক বলছেন। আমি বলছি আপনি ভালো করে ক্রিকেট খেলেন, দেখবেন কোন একটা মেয়ে এসে বলতেছে আপনি তো খুব ভালো খেলেন। ওখান থেকে তো শুরু হয়, এবার শুরু হয়। আপনি গান গাইতে বললে ভালো করে গান গান, কেউ তো একজন শেষ বলবে যে আপনার গানটা ভালো লাগে, এভাবেই শুরু হয়। যেটা আপনি ভালো পারেন সেটাই আপনি করেন। আপনি ভালো পড়ালেখা করেন, কেউ আপনার কাছে অ্যাসাইনমেন্ট বুঝতে আসবে, সেখান থেকে তো শুরু হয়। সো কেউ আপনারা ভালোবাসবে না, কেউ আপনাকে ছেড়ে চলে যাবে, এর জন্য আপনি একদম পৃথিবী ছেড়ে চলে যাবেন সবাইকে ছেড়ে। দ্যাটস আ রং আইডিয়া। রাইট। আমি একটু ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি, আবার এই আলোচনায় ফিরে। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমী। আমার সঙ্গে আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই সাথে মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান। ফিরে এলাম ব্রেক থেকে। জীবনে কখনো আপনার থেকে বেশি বয়সী নারী আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে? কখনোই না। আপনি কাউকে কখনো প্রেমের প্রস্তাব দিয়েছেন? নিশ্চয়ই দিয়েছেন। আমি কোনো প্রেমের প্রস্তাব দেইনি। এটা কতটুকু বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাস করা উচিত আপনার, কারণ এই খোলা জানালা নামে একটা অনুষ্ঠান হতো বিটিভির, ওটার উপস্থাপিকা ছিলেন রোকেয়া রহমান। তিনি, আমি যখন নর্থ সাউথে ছিলাম তখন আমার ইন্টারভিউ নিয়েছিলেন। আচ্ছা। কারণ আমি নর্থ সাউথের ডিবেটিং চ্যাম্পিয়ন ছিলাম। সো শি আস্কড মি, আমি তাকে খুব পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশে প্রেম করাটা অনেক সময় সুখের থেকে দুঃখের বেশি হতে পারে। তিনি বললেন কেন? আমি বললাম যে দেখেন, এটা নজরুল, রবীন্দ্রনাথ, লালন, হাসান রাজার দেশ, অথচ এখানে একটা পবিত্র ব্যাপার, আপনি কাউকে পছন্দ করবেন এবং তাকে নিয়ে জীবনটা যাপন করবেন, উদযাপন করবেন, যাপন করবেন। দারুণ কথা বলেছেন। সেলিব্রেট করবেন, যাপন করবেন কেন? এটা আমি এটা কোট করলাম, আমি এটা মনে রাখবো। খুব চমৎকার একটা শব্দ। আপনি তো সুখী হতে চান, আপনি শান্তি চান, সুতরাং যাপন কেন হবে? প্রতিদিনই একটা উদযাপন হবে। হ্যাঁ, যদি সত্যি আপনি একজন একজনকে ভালোবাসেন, এই তো এক্স্যাক্টলি। তো সেটা করতে গেলে যদি আপনাকে লুকিয়ে একজন একজনকে ভালোবাসতে হয়, তাহলে আদৌ এই লোকটা মাদক আসক্ত কিনা, এই লোকটা সমাজের জন্য কোনোভাবে ক্ষতিকারক কিনা, আপনি বুঝবেন কীভাবে? এভরিথিং ইজ হিডেন। আপনি তার ঘরে যাওয়ার পরে আদৌ আপনার ছোটোবেলা থেকে যেভাবে বড় হয়েছেন সেটার সাথে আপনি খাপ খাওয়াতে পারবেন কিনা, সেটাও তো গোপনীয়, আপনি তো বুঝতে পারছেন না। সো আপনি এত বেশি অ্যাজামশন, এত বেশি ধারণা করে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে যখন আপনি অনুভব করবেন যে ভুল হয়ে গেছে, তখন আপনি আর পিছনে আসতে পারবেন না। এটা এক। আর 2 নাম্বার হচ্ছে, আমাদের প্রেমটার একটা খারাপ দিক আছে। কিরকম সেটা? তুমি আমার, আমি তোমার, আর কেউ আমাদের না, আমরা আর কারো না। দিস ইজ নট গুড। আমি তো এভাবে না। পৃথিবীতে এমন কোনো মানুষ বলতে পারবেন না যে তিনি প্রেমে পড়েননি বা তার প্রেম কখনো তিনি করেননি। ভালোবাসা আসবেই মানুষের জীবনে। আমি তো কঠিনভাবে প্রেমে পড়েছি। সেটা কত বছর বয়সে? মানে সেটা কি ইউনিভার্সিটি লাইফে না? একেবারে আমি যখন থেকে রাজনীতি করি তখন থেকে। এটা তো রাজনীতির প্রেম, আপনি আবারও ডাইভার্ট হয়ে যাচ্ছেন। কেন? আপনি বৃক্ষের সাথে প্রেম হলে রাবীন্দ্রিক বলে চালিয়ে দেন, আর আমার দেশের সাথে প্রেম, ওইটা আপনি গ্রহণ করবেন না কেন? দেশপ্রেম, দেশপ্রেম সবকিছুর উপরে। এই প্রেম সবকিছুর উপরে। আমি তো গর্ব নিয়ে বলতে পারি যে অনেক মানুষের ওরকম প্রেম নাই। সো আমার প্রেম আমি আলাদা করে কেন বলতে হবে এটা আমার প্রেম, এটা আমার প্রেম না? আমার এই প্রেমের ভিতরে সব প্রেম আছে। আমার এই প্রেমের ভিতরে আমার মেয়ের জন্য প্রেম আছে, বাবার জন্য প্রেম আছে, মার জন্য প্রেম আছে, সমাজের জন্য প্রেম আছে, হ্যাঁ, প্রেমিকার জন্য প্রেম আছে, স্ত্রীর জন্য প্রেম আছে। এটা আমার প্রেম। এক্স্যাক্টলি। আমি এই প্রেমের মধ্য দিয়ে আমার জীবনকে আমি উদযাপন করি, এবং সেই উদযাপনের মাঝে আমি যাদের ভালোবাসি তাদেরকে আমি ঠিক ওইভাবে দেখতে চাই। একটা দেশ, একটা জাতি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। একটা দেশ, একটা জাতি তখন সুন্দর যখন আপনি সুন্দর, ঠিক তারপরে আপনার পরিবার সুন্দর, এবং ঠিক তারপরে আপনার পরিবার সহ স্বজন প্রতিবেশীরা সুন্দর। সুতরাং এই প্রেমটাই তো দরকার। আমি ওই প্রেমে অতিষ্ঠ। ওই প্রেম ভাই আর দেখতে চাই না। অতিষ্ঠ মানে হচ্ছে যে আপনি ওটাতে কষ্ট পেয়েছেন, বিরক্ত হয়েছেন? আমি একদম কষ্ট পাই না। কষ্ট পাওয়ার বিষয় না। আমি অতিষ্ঠ এই কারণে যে ওই যে পলাশ নূরকে যে নিয়ে আসলাম ওয়ারফেজের সিঙ্গারকে পডকাস্টে, আমি তাদের জিজ্ঞাসা করলাম যে ভাই, একটা লোক স্বপ্ন দেখছে যে সে অ্যাস্ট্রোনট হবে, তার নিয়ে গান নাই কেন? আপনি গত 400 বছর ধরে যত গান, কবিতা যা খুঁজে পাচ্ছেন, প্রেম ছাড়া, মানে আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও, তোমারে পেলাম না, বিরহে আমি ব্যথিত, এছাড়া কোনো কিছু নাই। ওয়াই? এই যে আপনি পডকাস্টটা করতেছেন, আপনি যে ফরিদপুর থেকে এসে ঢাকা একটা নিজের অবস্থান তৈরি করলেন, গানটা নাই কেন? ওয়াই নট? মানে আমাদের প্রেমের জায়গাটা ওই আপনি প্রেম মনে করছেন অতটুকুই, দর্শক মজা পায় ওই প্রেমে, অন্য কোনো প্রেমের মজা পাচ্ছে না। ওয়াই নট? শুনেন, মোহাম্মদ আলী ক্লে, he was a boxing champion, but he was a great lover too. If I ask you, if he had not been a boxing champion, would he be a great lover? Of course. Maybe, but you and I, we would not celebrate it. Exactly. এটাই বাস্তবতা, correct? Prince Charles and Princess Diana, if they had not been prince and princess, right, part of the royalty, would you celebrate their love? No. You would not even know about their love. Correct? Similarly, আম্বানির ছেলের বিয়া দেওয়া হইল, হ্যাঁ, অদ্ভুত একটা গল্প এবং কারেন্ট ইস্যু একটা, রাইট? হ্যাঁ, তো কথা হচ্ছে যে সব সময় এক ছাঁচের প্রেম নিয়ে মানুষ থাকতে পারে না। ব্যক্তি রাশেক রহমান মানে কতটা কঠিন এবং কতটা সহজ অন্য মানুষের সাথে? আমি খুবই সহজ, আমি একদমই কঠিন না। আচ্ছা, সব জায়গায়?
যখন মুখোমুখি একটা টক শোতে বসতে হয়, বিরোধী দলীয় নেতা থাকেন, তখন কতটা কঠিন বা সহজ? আমি খুব সহজ ইন দ্য সেন্স যে আমার নিজের কাছে নিজের শপথ হচ্ছে আমি আজ পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যা বলে কোনো টক শোতে আমি আমার দলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করিনি। আমি মনে করি বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ, সেই দলের যথেষ্ট ভালো কাজ ভালো দিক আছে, যে সত্যগুলোকে বলেই জনগণের সামনে দাঁড়ানো যায়। এত কাজ করতে হয়, এই ফাঁকে কখনো কি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় হয়? হ্যাঁ, আমার কাজের মানুষেরও তোমার বন্ধু হয়ে গেছে, কাজটাই তোমার বন্ধু, কেন না? মানে রাজনৈতিক অঙ্গনের কথা যদি বলি, রাজনৈতিক অঙ্গন, ব্যবসা, ওয়াই নট? একটু যদি জানতে চাই যে বিরোধী দলীয় কোনো নেতা আপনার বন্ধু কিনা নাকি না, বা এমন কেউ আছে কিনা যাদের সাথে আড্ডাও হয় কিন্তু আসলে হ্যাঁ মানে আদর্শগত জায়গা থেকে হয়তো দুই দল আপনারা করেন কিন্তু আপনার ভালো বন্ধু অথবা বন্ধুত্ব আছে? না, বিরোধী দলের অনেক নেতার সাথে আমার কথাবার্তা হয়, কিন্তু আপনি সত্য শুনতে চান? আমি সত্য শুনতে চাই, আপনি সত্য বলেন সবসময়। সত্যটা হচ্ছে 21শে আগস্ট 2004 সালের পরে জননেত্রী শেখ হাসিনার উপর যখন গ্রেনেড হামলাটা হলো, এরপরে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমাদের মন থেকে আসলে আমরা বিশ্বাসটা উঠে গেছে, এবং আমরা খুব সামাজিকভাবে কোনো মিথস্ক্রিয়া করতেও চাই না, স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতি করা দিন কিন্তু ওইটাই। মানে আপনি যদি একবার চিন্তা করেন যে আপনি গ্রেনেড মেরে কাউকে হত্যা করে আপনি ক্ষমতা থাকবেন চিরকাল, তাহলে তো আসলে কোনো আলাপচারিতা, যাওয়া আসা, কোনো দাওয়াত আয়োজনের কোনো জায়গাই আর থাকে না, তাই না? তো এটাই হয়েছে। তবে বিরোধী দলীয় অনেকের সাথে আমার টকশোর কারণে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। তবে আমার থেকেও তাদের আমার দলের অন্যদের সাথে আরো বেশি আলাপ হয় রাতের অন্ধকারে, অনেক সময় আমি দেখি। এটা তো অন্য টপিক, যাই হোক। আমি যদি একটু জানতে চাই আপনার প্রিয় বন্ধুকে, তার নাম কি? আমার স্কুলের বন্ধু বাইজিদ। এখন কোথায় আছেন তিনি? তিনি বাংলাদেশে আছেন, ব্যবসা করেন। হি ইজ এ ইঞ্জিনিয়ার, হি ওয়াজ এ টিচার অলসো, বাট হি ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান অলসো। আর তার সাথে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্বন্ধ। তো কি বলে যে এই তো আমার শৈশবের বন্ধু। আরো অনেক বন্ধু আছে, বাট হি ইজ স্পেশাল। এই যে বাবার সঙ্গে যখন রাজনৈতিক পারপাসে মিঠাপুকুর যাওয়া হতো সেই রংপুরে, এবং বাবার মাধ্যমে তো সেখানে যেতেন, কারণ আপনার জন্ম বেড়ে ওঠা ঢাকাতে, ওখানে কোনো বন্ধু জন্ম নিয়ে মানে হয়েছে, আপনার সাথে বন্ধুত্ব হয়েছে কারো? আচ্ছা, এই উত্তরটা এইভাবে দিই। হ্যাঁ, মিঠাপুকুরে আমার প্রচুর আত্মার সম্পর্কের মানুষ, কিন্তু বন্ধু ওইভাবে বলবো না, কারণ এটা ডেফিনেশনটা আলাদা। না না না, এটা ডেফিনেশন আলাদা, এটা খুব পরিষ্কার ব্যাপার। কারণ হচ্ছে যে আমার বাবা তো মিঠাপুকুরের অভিভাবক, তো যেহেতু আই অ্যাসপায়ার ওই জায়গাটায় যাওয়ার জন্য, এবং মানুষ আমাকে 75,000 ভোটও দিয়েছে। আপনি যখন অভিভাবক হতে যাবেন তখন আপনি বন্ধু সুলভ আচরণ করতে পারবেন, কিন্তু আপনি বন্ধু হতে পারবেন না। এটা আমি আপনার সাথে আপনার ছেলে মেয়ের সাথে আপনার সম্পর্ক বন্ধু সুলভ থাকবে, কিন্তু কোনো ব্যবধান থাকবে না। কিন্তু আপনি তো বাবা, আপনি তার বন্ধু হবেন কিভাবে? যারা এসব কথা বলে, দে ডোন্ট নো হোয়াট দে আর টকিং অ্যাবাউট, বিকজ ইউ নিড টু বি টাফ উইথ ইয়োর চাইল্ড। বিকজ আপনার ছেলে মেয়ে সবই জানতো, তাহলে তো আল্লাহ তাআলা বাবা মা জিনিসটা দিত না। হ্যাঁ, সো হোয়াট আর ইউ ডুইং? ইউ আর বেসিক্যালি রিপ্রেজেন্টিং অলমাইটি। এক্স্যাক্টলি, কারেক্ট। কারণ এই বাচ্চা খেতে পারতো না, কথা বলতে পারতো না, সব শিখাচ্ছেন, হাঁটতে পারতো না। এখন তার যদি আপনি আপনার বন্ধু বানায় ফেলেন, তা তো আপনার কথা শুনবে না, সে আপনার উল্টা কথা বলবে। মনিটরিং করতে হবে আলাদা করে। এখন আপনি যদি কোথাও সিদ্ধান্ত নেন, সচেতন একটা সিদ্ধান্ত নেন যে এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তনে আপনি একটা সক্রিয় দৃশ্যমান অবদান রাখবেন বা ভূমিকা রাখবেন, তাহলে তারে যদি আপনি বন্ধু বানায় ফেলেন, ইউ কান্ট ডু ইট এনিমোর। এই উত্তরটা আমার খুব চমৎকার লেগেছে, মানে সত্য কথা বলেছেন। তারা আমার আত্মার মানুষ, তারা আমার অনেক কিছু জানে যেটা আবার অনেক লোকে জানে না। রাইট, মেনি সিক্রেটস, মেনি আইডিয়াস, মেনি স্ট্র্যাটেজিজ, বাট ইট ডাজন্ট মিন দ্যাট হি ইজ মাই ফ্রেন্ড। ওকে, আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ফিরে এসে বাকি গল্প হচ্ছে। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমী, আমার সঙ্গে আছেন মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেক রহমান। ফিরে এলাম ব্রেক থেকে, একটু স্কুলের গল্পে যাব। মানে স্কুলের ওই সময়গুলো আসলে কেমন ছিল, বা স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া বা ফান করা, ফ্রেন্ডসদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, এরকম কখনো রাশেক রহমান করেছে কিনা ছোটবেলাতে? আমার একটা সুবিধা ছিল, আমার বড় ভাইয়ের আমি একই স্কুলে পড়তাম। তো অসুবিধা ওইটা না না না, একদমই না। রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়তাম, এবং যেহেতু সে সিনিয়র ছিল, মানে আমার থেকে 7 বছরের বড়, এই জন্য আমার ভাইয়ের সাথে আমি অনেক সময় ভাইয়ের বন্ধুদের সাথে
মানে আমার ভাইয়ের বন্ধুদের থেকে তার বন্ধুদের সাথে বেশি বন্ধুত্ব ছিল। সো দেখা গেল যে আমার ভাই এবং ভাইয়ের বন্ধুদের সাথে অনেক সময় স্কুল বাং দিয়ে আমরা পূর্ণদৈর্ঘ্য সম্পূর্ণ রঙিন বাংলা চলচ্চিত্র দেখতে যেতাম। সেটা কি বলাকাতে? বলাকা, তারপরে ফার্মগেট এখানে একটা ছিল, তারপরে মানে বিভিন্ন সিনেমা হলে যেতাম। এবং মজার বিষয় ছিল যে ইট ওয়াজ এ গ্রেট কমিক রিলিফ, বুঝলেন? মানে ঢুকলে হাসতে হাসতে বেরোতাম। হ্যাঁ, মানে দ্য এন্টায়ার স্টোরি লাইন ওয়াজ অ্যামেজিং। মানে ধরেন আমি একটা মুভি দেখেছিলাম, আপনার সাথে শেয়ার করি। মুভিটার নাম ছিল মিস লঙ্কা। ও, এটা আমিও দেখেছি, খুবই মজার। আমি জানি না দেখলে এখন চমৎকার গানও আছে। হ্যাঁ, চুরি করেছো আমার মনটা, হাই হাই মিস লঙ্কা। মিস লঙ্কা। তো আমাদের স্কুলে আবার এটা ছিল চুরি করেছো আমার প্যান্টটা, হাই রে হাই মিস্টার ন্যাংটা। সরি, বলে ফেললাম। হ্যাঁ, এটা স্কুলে করতে হয়, ঠিক আছে না? তো এখন মাহমুদ কলি সাহেব ছিলেন নায়ক, আর ববিতা আন্টি উনি ছিলেন হলো নায়িকা। তো এখন ধরেন মাহমুদ কলি সাহেব কক্সবাজারে একটা লাথি দেয়, তো ভিলেন মানে শত্রুপক্ষ গিয়ে পরে নেপালে, না লঙ্কায়। হ্যাঁ, আবার নেপালে ববিতা আন্টি একটা ঘুষি দেন, ও আবার এসে পড়তেছে চাংখারপুলে। তো এই যে একটা ব্যাপার, বুঝছেন না, মানে দুই দেশকে ইনভলভ করতে গিয়ে এখন ফাইট সিনেও ধরেন এক লাথিতে এক দেশ পার, দুই দেশ পার। তো ইট ওয়াজ ফানি, ইউনো। আর ধরেন এই হঠাৎ করে নায়ক নায়িকাকে কোলে তুলে ঘুরতেছেন আর কি, গানের তালে, সুরের তালে। তো আনটিল আনলেস ইউ আর ভেরি ফিট, তাছাড়া একটা সার্টেন ওজন তোলা তো কঠিন। অফকোর্স। তো আই ওয়ান্ডার কিভাবে করছেন একই রিদমে? হ্যাঁ, একই রিদমে। হ্যাঁ। আপনার পছন্দের নায়ক নায়িকাকে বাংলাদেশে? হ্যাঁ। ও, এটা তো না, এটা উত্তর দেওয়া ঠিক হবে না। কেন ঠিক হবে না? আপনি চাইলে ববিতা ম্যামদের ওই সময়কার উত্তর দিতে পারেন। হ্যাঁ, সিনেমাতে রাজ্জাক সাহেব, নায়ক রাজ্জাক, কোনো সন্দেহ নেই, মানে ওয়ান্ডারফুল। আর নায়িকা এপিক। হ্যাঁ, সিনেমায় ঠিক আছে ববিতা আন্টি। আমি কোনো নারী অভিনয় শিল্পীর কথা যদি জানতে চাই দেশের বাইরে, তাহলে কাদের কথা আসে? শাবানা আজমি। বাও, আমার খুবই ফেভারিট এক কথায়। আর কোন সঙ্গীত শিল্পীর কথা যদি বলি? সঙ্গীত শিল্পী মানে কোন দেশের? বলিউড আর হলিউড আপনার পছন্দের? বলিউডে তো এরেথা ফ্র্যাঙ্কলিন আছেন, মানে হলিউডের, মানে হলিউড মানে সরি, মানে তারা তো হলিউড না, মানে হ্যাঁ ওই ধরনের আর কি। টিনা টার্নার আছে, শাডে আছে, শের আছে, মানে মেয়েদের ভিতর না, মানে দে কিল ইট একদম। তারপরে এডেল আছে। মানে আমার প্রি কন্ডিশনটা হচ্ছে কি, রাদার দেন পপুলারিটি ইউ মাস্ট হ্যাভ দ্য এবিলিটি টু কিল হোয়াট ইউ আর ডুইং। মানে আপনি গান গাচ্ছেন, গানটাকে একদম ইউ হ্যাভ টু নেইল ইট, পেরেক মেরে দিতে হবে। সো ওই জায়গা থেকে আমি নামগুলা বললাম। আমরা অনেকটা শেষের দিকে আছি, যদি বাবার প্রসঙ্গে যাই একটু। আমি যদি এইভাবেই বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনার বাবা মাননীয় প্রধানমন্ত্রী, এই তিনজনের বাইরে যদি আমি কাউকে নিয়ে বলতে বলি রাজনৈতিক নেতার কথা, যাকে আপনি অনুসরণ করেন বা যার আদর্শগত জায়গা আপনার খুব ভালো লাগে, তাহলে কার কথা আসবে? সবচেয়ে কঠিন প্রশ্নটা করলেন। বঙ্গবন্ধুকে তো আমি দেখি নাই। অনেক গল্প শুনেছেন বাবার কাছে? হ্যাঁ, বাবার কাছে শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রী সান্নিধ্য পেয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও শুনেছি, একদম ওয়ান অন ওয়ান শুনেছি। আপনি বাবারই সন্তান। হ্যাঁ, কিন্তু বঙ্গবন্ধুর কোনো প্রতারণা আমার চোখে পড়েনি আজ পর্যন্ত। সুতরাং বঙ্গবন্ধু ছাড়া তো অন্য কোনো অপশন নাই। বললাম না যে কলরা শেখ, মানে হি ইজ দ্য অনলি পার্সন যে আসলে একেবারেই মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে বাঙালিকে ভালোবাসতেন। অ্যান্ড হি হ্যাড টু পে ডিয়ারলি, এই জন্য তাকে হত্যা করা হলো। প্রাণটা কিন্তু ওই কারণে দিতে হয়েছে। বাঙালিকে যদি ইম্যানসিপেট না করতেন, মানে বাঙালির সত্যিকার মুক্তি, স্বাধীনতার জায়গাটাকে যদি নিশ্চিত না করতে চেতেন, তাহলে কিন্তু এটা হতো না। ছোট একটা কথা বলে দেয়, এটা হেল্প হবে। 9 আগস্ট 1975 সালে, মানে 8 তারিখ পর্যন্ত বাঙালির কিন্তু নিজস্ব কোনো গ্যাস নেই। এটা আপনি জানেন? না, এটা আমি জানতাম না। 8 আগস্ট 1975 সাল পর্যন্ত বাঙালির নিজের কোনো তেল নাই, নিজের কোনো গ্যাস নাই, নিজের কোনো কয়লা নাই। কেন? বিকজ পশ্চিমা পাকিস্তানিরা অনেক আগেই শেভরন, শেল এসব বড় বড় কোম্পানির কাছে বাংলাদেশটাকে ব্লক করে বিক্রি করে দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 9 আগস্ট একেবারে নির্বাহী আদেশ বলে এই কোম্পানিগুলোকে 18 কোটি টাকা ক্ষতিপূরণ জোর করে ধরিয়ে দিয়ে তিনি এই দেশের সম্পদ এই দেশের মানুষের জন্য নিলেন এবং পেট্রো বাংলা বানালেন। তার মানে কি, যে আপনার খনিজ সম্পদের মালিক আপনি হলেন। সেটা হয়তো অনেকে পছন্দ করেনি, এরকম অনেক কাজ তিনি করেছেন।
আমি যদি একটু অন্য প্রসঙ্গে যাই, যদি কখনো এরকম হয় যে রাজনীতি, মিডিয়া এবং বিজনেস, এই তিনটাকে বাদ রেখে আপনাকে কোনো কিছু করতে হবে জীবনে, তাহলে আপনি কি করবেন? ঘুরবেন, ইতিহাস দেখবো। ওকে, পড়বো না, দেখবো। সেই জন্য তো অর্থের যোগান দিতে হবে। তাহলে অর্থের যোগানটা বৃত্তি হিসেবে বলছেন? ওয়ান কাইন্ড অফ। ভাই আমি তো ব্যবসা বাণিজ্য বাইরে তো আর কিছু শিখি নাই। এই বয়সে এখন অন্য কিছু করতে গেলে তো আমাকে ভিক্ষা করে খেতে হবে। না, আমরা সেরকমটা চাই না। যাই হোক, যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাকে কোনোদিন ডেকে বলেন যে আপনাকে আমি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাই, তাহলে আপনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান? তাহলে আপনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন? দুটো মন্ত্রণালয় চেয়ে নেব। কি? যুব, ক্রীড়া, সংস্কৃতি। বাহ, এটা আমার খুব ভালো লেগেছে। কারণ এবং এটাও চেয়ে নেব, যদি আজকে উনি বলেন তাহলে আমি ওনাকে বলবো যে আপনি আগামী 5 বছরের জন্য এই দুটো মন্ত্রণালয় মিলিয়ে আমাকে 80 থেকে 85,000 কোটি টাকার বরাদ্দ দিবেন 5 বছরে। I'll change the country. That's great. প্রথম কাজই হবে পরিবর্তন আনা। না, আমাদের দেশের পরিবর্তন অর্থ মন্ত্রণালয়েও নাই, আমাদের দেশের সমস্যা বাণিজ্যতেও নাই, আমাদের দেশের সমস্যা শিল্পতেও নাই। আমাদের দেশের সমস্যা যেখানে আছে সেই দুটো মন্ত্রণালয়ের কথাই আপনাকে বললাম। ইফ ইউ গিভ মি মানে হাইপোথেটিক্যাল, হ্যাঁ, বাট আই এম ভেরি কনফিডেন্ট, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। ওকে, যুব, ক্রীড়া এবং সংস্কৃতি সাথে 5 বছরে 80 to 85, 80 থেকে 85,000 কোটি টাকার বরাদ্দ আমার পরিকল্পনা মতো যদি বাস্তবায়ন করা যায়, আপনি 6ষ্ঠ বছর থেকে একেবারেই, এখনও বাংলাদেশ অনেক মানে ভালো হয়ে গেছে, বাট আমি মনে করি নেত্রীর কাজটাকে আমি আরো সহযোগিতা করতে পারবো। মিঠাপুকুরের মানুষ আপনাকে কতটা ভালোবাসে বলে মনে করেন? আমি তো মনে করি অনেক ভালোবাসে। 75,000 ভোট তো অনেক ভোট, যদি একটু মানে ভোট দিয়ে হিসাব। হ্যাঁ, আর ভালোবাসে আরো বেশি মানুষ, কিন্তু আমি একটা প্রেক্ষিত বললাম আর কি। এই যে ওখানকার নির্বাচনের কথা যদি আমি বলি, অবশ্যই নেক্সট টাইম আবারও আপনি নির্বাচনে দাঁড়াবেন ইনশাল্লাহ। সো এবারে তাহলে প্ল্যানিংটা কি হবে? এটা তো দেশ বাঁচানোর নির্বাচন ছিল। মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে বাঁচানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার সাথে আমরা আছি। দেশ না বাঁচলে আর আমার নেত্রী প্রধানমন্ত্রী না থাকলে তো আমার কোনো মূল্য নেই। আপনার রাজনীতিতে ডেফিনেটলি বাবার ভূমিকা অনেক, কিন্তু তারপরেও যদি জানতে চাই যে বাবার অবদান কতটা। আমি জানি মা খুব ভালো গান করতেন, সো মা কি চাইতেন যে আপনিও বাবার মতো রাজনীতি করেন, ব্যস্ত হয়ে যান? অফকোর্স, টোটালি, অ্যাবসলিউটলি। এটা তো আমার ফ্যামিলির সবাই চেয়েছে আমি রাজনীতি করি। সেই কমিটমেন্টের জায়গা তো 100%। আমরা তো খুব প্রো ইন্ডিপেন্ডেন্স, মানে স্বাধীনতা, মুক্তিকামী, মুক্তির পক্ষীয় একটা পরিবার। তো কথা হচ্ছে যে সকলেই সবসময় চেয়েছে যে আমি রাজনীতিটা হোল হার্টেডলি করি। আর কি বলে যে আমার বাবার ভূমিকা তো ডেফিনেটলি অনেক। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চিনলেন কিভাবে? নিশ্চয়ই আমার বাবার কারণেই তো চিনলেন, এমনি তার না। তো যতই টকশো করি, যা কিছু করি, তার আগে তো চিনতে হবে, তাই না? তো সেই জায়গাগুলো তো বাবার কারণে তৈরি হয়েছে অবশ্যই। বাট আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে ট্রু পলিটিশিয়ানের যে এন্ডেভার সেটা শুরু হলো, এবং সেই জায়গাটায় আমরা সাকসিড করতে চাই। এটা নিছক শুধু একজন এমপি মন্ত্রী হওয়ার মাঝে সীমাবদ্ধ না রেখে দেশের মানুষ সংকটে আপনার কথা মনে করে এরকম একটা জায়গায় যদি যাওয়া যায়, তাহলে রাজনীতিবিদ হিসেবে নিজেকে সার্থক বলে দাবি করা যায়। মিঠাপুকুর এবং বাংলাদেশের মানুষের জন্য কি করার প্ল্যানিং রয়েছে আপনার? ওই যে আপনাকে বললাম, আমরা তো এটাই করছি। আমি তো অল আই এম ট্রাইং টু ডু, আমাকে টকশোতে নেন যেখানে, আমি সত্যটা বলার চেষ্টা করি। কারো পা ভেঙে গেছে, তার পা প্লাস্টার করে দিয়ে ঠিক করতে পারবেন, আর কাউকে আপনি সচেতন করে পা ভাঙা থেকে দূরে রাখতে পারবেন। তো আমার এন্ডেভারটা হচ্ছে, আমি চাই মানুষের ভিতরের যে জাগরণের জায়গা সেটাকে নিশ্চিত করতে। এটা তো আসলে ইট, বালু, সিমেন্ট বা ক্যালকুলেটর দিয়ে গণনা করা সম্ভব না। তো মিঠাপুকুরের মানুষের জন্য যেমন এটা সত্য, বেগম রোকেয়ার জন্ম হয়েছিল মিঠাপুকুরের পায়রাবন্দে। তো আমি আশা করি পায়রাবন্দ সহ অন্য প্রত্যেকটি ইউনিয়ন বেগম রোকেয়া যে আলো দেখিয়ে গেছে ওরকম আলোকিত হোক। তো সেটা হয়তো বা এখনও হয় নাই, তো আমাদের কাজ তো বাকি আছে, করতে হবে। বিদ্যুৎ চলেছে প্রত্যেক ঘরে, কিন্তু আমি মনের আলোর কথা বলছি। আর ঠিক একইভাবে বাংলাদেশেও তাই। বাংলাদেশে তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সব জায়গায় বিদ্যুৎ জ্বালিয়েছেন, সব জায়গায় রাস্তাঘাট, সেতু, পদ্মা সেতু করে দিয়েছেন, কিন্তু হৃদয়টা কি আলোকিত হয়েছে? সবশেষে একটা জিনিস শুধু মনে রাখবেন, মোমবাতি কিন্তু ঘরকে আলোকিত করে, কিন্তু মোমবাতির নিচে তাকিয়ে দেখবেন ওটা কিন্তু অন্ধকার। সুতরাং পার্শিয়ালি লিট ইজ নট লিট অ্যাট অল। মানুষের হৃদয়ে যখন আলোকিত হবে, সম্পূর্ণভাবে আলোকিত করতে হবে।
এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। মানে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আমি জানি আপনি খুব চেষ্টা করছেন আজকে প্রেমের উপর আমার সাথে কথা বলার জন্য, সো লেট মি স্যাটিসফাই ইউ। প্রেমের থেকে সুন্দর কিছু নাই পৃথিবীতে, ভালোবাসার থেকেও মহৎ আর কিছু নাই, এবং এই যখন হারিয়ে যাবে পৃথিবীতে তখন আর পৃথিবী টিকে থাকবে না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং প্রেমে পড়ুন, প্রেমে পড়ান, ভালোবাসুন, কিন্তু শুধু দুজনার নয়, সকলকে নিয়ে, ওই প্রেমটাই সুন্দর। অসংখ্য ধন্যবাদ আরও একবার। থ্যাংক ইউ। আমি বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই থাকুন বিজয় টিভির সাথে।